অভ্যুত্থানটার কোর এসেন্স হচ্ছে আপনাকে জনগণের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট হইতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট না, ততক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা হচ্ছে লিমিটেড। এটা আপনি মাহমুদুল ইসলাম সাহেব আপনি আপনার জায়গাটা দিয়ে আপনি এক্সপ্লেন করছেন, আপনি আপনার রিডিংটা বলছেন। আমার রিডিং বলে যে এই গভর্নমেন্ট ইজ লাইক এনি আদার গভর্নমেন্ট, বাট এটার ম্যান্ডেটটা এসছে একটা অভ্যুত্থান থেকে, গণ অভ্যুত্থান থেকে এই গভর্নমেন্ট এটা করা হয়েছে। আমরা সেইভাবে রিডিং করি। এবং আপনার যদি মনে হয় যে না, আমি আমার কথার মধ্যে কোনো ব্যত্যয় আপনি খুঁজেন, আমি বলবো যে টপ লয়ার আছে বা অনেক বড় কনস্টিটিউশন এক্সপার্ট আছে, তাদের সাথে কথা বলতে পারেন। ওকে, গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের কথা আপনি যেটা বলতেছেন, সেই ম্যান্ডেটও যদি আপনার থাকে, সিস্টেমটা হচ্ছে একটা সরকার মানে তো হচ্ছে একটা গোষ্ঠী যারা আসলে দেশটা চালাইতেছে, তাদের তো কারো না কারোর সাথে এটা নিয়ে কথা বলতে হয়। যেমন আপনারা আসলে সংস্কার করার জন্য সংস্কার কমিশন করছেন 6টা-7টা, কিন্তু খুবই ইন্টারেস্টিংলি করিডোর বা চট্টগ্রাম বন্দরের ব্যাপারে আপনার কারোর সাথে আলোচনা করতেছেন না। প্রশ্ন করলে আমরা উত্তর পাইতেছি যে এইটা আমরা করবো হচ্ছে নির্বাহী দায়িত্ব। এটা আমাদের এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে পড়ে এই কাজগুলো। আপনি যদি ধরেন 1 লক্ষ রোহিঙ্গা এখানে এসে পড়ে, আমাদের তো এটা নিয়ে তো আমাদের ভাবতে হবে। এটা না তো আমার এটা একটা আমার মেজর একটা কাজ, এটা আমার মেজর হেডেক। আমরা এসে যেটা পেলাম যে 7টা বছর রোহিঙ্গা ক্রাইসিসটা আছে, কিন্তু কোথাও কোনো হচ্ছে, এটা একটা ফরগটেন ক্রাইসিস হয়ে গেছে। এই জায়গাটা নিয়ে কেউ ভাবছেও না। তো আমার এটা ভাবতে হবে না? প্রফেসর ইউনূস প্রথমে এসে সেপ্টেম্বরে ইউএনএ যে বললেন এবং উনার কথার পরিপ্রেক্ষিতে একটা ইউএন একটা অ্যাডপশন করলো, একটা যে, এবং ওইটার আলোকে এখন 170টা দেশ এই রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে আলাপ করবে। এই ক্রাইসিস হলে উনি কি আলাপটা করবেন না? উনি কি এই ইয়েটা দেখবেন না? ঠিকই তেমনি আমাদের বড় একটা হচ্ছে যে সংস্কার, ইকোনমিক সংস্কারের মূল কাজটা হচ্ছে চিটাগাং পোর্ট। আমি আবারও বলছি, চিটাগাং পোর্টের সংস্কার ছাড়া, চিটাগাং পোর্টকে এফিসিয়েন্সি আনা ছাড়া আপনি বাংলাদেশে জব তৈরি করাটা খুব ডিফিকাল্ট। আমি এটা আবারও বলছি, কিছুদিন আগে এই কথাটা আমি বারবার বলেছি। আসলে আপনি কি মনে করেন যে এটা একটা এক্সিকিউটিভ কাজ, এটা একটা পলিসি ডিসিশন না? এটা অবশ্যই, এটা আমি মনে করি এটা একটা গভর্নমেন্ট, এটা একটা গভর্নমেন্টের এটা এর কাজ। আমরা এসে করেছি না, আমরা সাই পাওয়ার টেক তো এই যে 3 মাস তার কাজ আমরা এক্সটেন্ড করেছি না, আমরা এটা আমাদের এক্সিকিউটিভ কাজের মধ্যে আমরা মনে করি এইটা তো একটা কি ক্রুশিয়াল একটা কাজ, সেই কাজগুলো আমরা করছি। এবং আপনি মনে করেন, আর একটা অনেকে বলছেন যে আমরা চিটাগাং পোর্টটাকে হ্যান্ড ওভার করে দিচ্ছি কাউকে, তা না। চিটাগাং পোর্ট চিটাগাং গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, তার টার্মিনাল ম্যানেজমেন্টের জন্য আমরা বিদেশি বড় কোম্পানির সাথে কথা বলছি। এবং আপনারা মনে করতেছেন যে নতুন কোন সরকার আসলে এই কাজটা তারা না করে আপনাদেরই করতে হবে, এটার কি এইরকম একটা ইমিডিয়েসি আছে যে এক্ষুনি দিতে হবে? না, আমাদের কাজের ইমিডিয়েসিটা হচ্ছে যে আমি ইকোনমিক সংস্কার করে আমার প্রচুর জব তৈরি করে, আমার প্রতি বছর 22 লক্ষ ছেলে আমাদের জব মার্কেটে আসছে, কিন্তু আমি জব তৈরি করতে পারছি না। আর আমার জবটা তৈরি করতে হবে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, জব তৈরি করতে হবে। তো সেটা করার জন্য আমার সত্যিকার অর্থে চিটাগাং পোর্টের কে আমি বাইপাস করে জব তৈরি আমি করতে পারবো না। সেই জায়গাটা আমার ওই কাজটা আমার হাত দিতেই হচ্ছে। বিদেশিদের দিয়ে এটা পরিচালনা করতে গেলে বাংলাদেশিদের জন্য জব তৈরি কিভাবে হবে সেটা নিশ্চয়ই আপনারা ভেবেছেন, একটু ছোট করে কি বলবেন? অবশ্যই, এরকম করে অবশ্যই। এটা এই জন্য আমরা প্রফেসর ইউনূস অনেকগুলো বিদেশি যারা বাংলাদেশের থেকে তারা গার্মেন্ট বানিয়ে নিয়ে যায়, তারা বারবার আমাদেরকে বলেছে যে চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি লেভেল খুবই লো, ফলে তারা যেটা হচ্ছে যেগুলো হাই ফ্যাশন আইটেম সেগুলো বাংলাদেশে করাতে চায় না, ওরা খুবই লো ফ্যাশন টি শার্ট, প্যান্ট শার্ট এগুলো করে। এবং আমরা এখন $50 বিলিয়ন মতো এক্সপোর্ট করি। এটাকে যদি আমি 100 বিলিয়নে নিতে চাই, 100 বিলিয়ন নিতে গেলে আমার মিলিয়নস অফ জব তৈরি হবে। এবং এইটার জন্য চায়না থেকে অনেক ফরেন ইনভেস্টর এখন বাংলাদেশে আসতে চাচ্ছেন, তারা লেবার ইন্টেন্সিভ ফ্যাক্টরিতে ইনভেস্ট করতে চান। কিন্তু যখনই ওনারা শুনেন যে চিটাগাং পোর্ট এটা ওই সক্ষম না বা ওইটা হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি নাই, তখন তারা ব্যাক অফ করেন। তো আমার ভাইটাল জায়গাটা হচ্ছে চিটাগাং, বিকজ আপনি যেই মালটা করবেন সেটা তো আপনার বিদেশে নিতে হবে। একটু করে বলি, $50 বিলিয়ন এক্সপোর্ট বাংলাদেশে 40 বছর অর্জন করছে, এখনো 46, 47, 48, 50 বিলিয়নের পরে আপনি আরো যখন 50 বিলিয়নের কথা বলবেন, এটা অবশ্যই প্রায় দ্বিগুণ জব ক্রিয়েট হবে। আমি শুধু জানতে চাই যে $50 বিলিয়ন যে এখন এক্সপোর্ট করা হয়, তার কিছু বড় অংশ চিটাগাং সমুদ্র বন্দর দিয়ে, কিছু হচ্ছে বিমানে করে যায়, কিছু অন্য বন্দর দিয়ে যায়, কিছু স্থল বন্দর দিয়ে যায়। না, 98% যায় চিটাগাং পোর্ট। আমি 98% ধরে নিলাম যে যায়। আপনি কি আমাকে বলতে পারেন যে বিদেশিরা করলে এর লিড টাইম কমবে, যেটা হাই ফ্যাশন, যেটা অবশ্যই সেটা কি গার্মেন্টস ফ্যাক্টরি ওনারদের সাথে কথা হয়েছে এই ব্যাপারটা নিয়ে? তারা লিড টাইম কমাতে পারবে? আমরা তো বললাম তো, আমরা অবশ্যই লিড টাইম অনেক কমবে, লিড টাইম কমবে। বাংলাদেশের যারা বাংলাদেশের জন্য জব তৈরি হবে, সব লেভেলে জব তৈরি হবে। এবং আমরা যখন অন্যান্য দেশ যেগুলো আমরা দেখেছি, যারা এখন যেমন ভিয়েতনাম ধরেন 300 বিলিয়নের মতো এক্সপোর্ট করে, বা টার্কি যেমন ধরেন $350 বিলিয়ন এক্সপোর্ট করে, আপনি ওদেরকে দেখেন, ওদের বড় বড় পোর্টগুলো সব বাইরে ম্যানেজ করে যারা টপ কোম্পানিজ। উই নিড টপ কোম্পানিজ। আমার কাছে শুধু প্রশ্নটা এরকম যে এই এক্সপোর্টের যারা এই হ্যান্ডলিংটা করবে, এই আলোচনাটা কিন্তু এখন শুরু হয় না শফিক ভাই। আমার যতদূর মনে আছে, এটা 20 সাল, 21 সাল, 22 সাল, 23 সালে অনেকবার এটা নিয়ে চেষ্টা করা হয়েছে, অনেকগুলি কথা বলা হয়েছে। এমনকি চিটাগাংয়ের মেয়র মহিউদ্দিন সাহেব যখন বাইচা ছিলেন, তিনি এটা রোধ করার জন্য অনেক চেষ্টা করছেন, কারণ এখানের মধ্যে কিছু কায়েমি স্বার্থের জায়গাও আছে। কিন্তু এটা কায়েমি স্বার্থ হচ্ছে মহিউদ্দিন আহমেদের স্বার্থটা বেশি ছিল, রাইট? সেটা কি আমি কায়েমি স্বার্থ বলতেছি, সেটা উনি আটকাইতে চাইছেন, এটা করছেন। কিন্তু এখন আপনারা এটা করতে চাইতেছেন, সেইটা করার জন্য আপনারা স্টেক হোল্ডারদের সাথে কথা বলছেন কিনা, আপনারা তাদেরকে ইনভাইট করছেন কিনা? গার্মেন্টসের যে জায়গাটাতে আপনি বললেন গার্মেন্টসের এক্সপোর্টের ব্যাপারটা আমার মোটামুটি ভাবে জানা আছে, আমার মনে হয় না যে নেতৃবৃন্দের কেউ আপনাদের সাথে কথা বলার সুযোগ পাইছে। আপনি একটু চেক করবেন আবার।
আমরা এইখানে যারা ইনভেস্টমেন্ট করছে, যারা মেন বায়ার, আমার যারা ম্যানুফ্যাকচারার, তারা তাদের চেয়েও মূল ইম্পর্টেন্ট। আমি ম্যানুফ্যাকচারারদের সাথে কথা হচ্ছে, বায়ারের সাথে কথা হচ্ছে, সবার সাথে কথা হচ্ছে, ফর্মালি ইনফর্মালি সবার সাথে আমরা কথা বলছি। আপনি কথা বলেন না, জিজ্ঞেস করেন। ইন্ডিটেক্সের যে চিফ, যারা বাংলাদেশের সাথে কয়েক বিলিয়ন ডলার ইম্পোর্ট করেন, তাদের সাথে কথা বলছি। H&M যারা বাংলাদেশে 5-6 বিলিয়ন ডলার নিয়ে যান, তাদের সাথে কথা বলছি। কিহাকসুন ম্যানুফ্যাকচার, বাংলাদেশের সবচেয়ে লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার হচ্ছে কিহাকসুন, ইয়াংওয়ান।